আচ্ছা দেখেন এখানে লেখা আছে অ্যানালাইসিস অফ পাস্ট এন্ড ফিউচার কস্ট অফ এ ম্যানুফ্যাকচারিং কনসার্ন ইজ গিভেন বিলো। বাজেটেড সেলস রেভিনিউ ফর দ্য ইয়ার 2008 ইচ টাকা হচ্ছে 2 কোটি টাকা। 2008 সালে তার সেলস হবে হচ্ছে 2 কোটি টাকা। এবং এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে, সেটা হচ্ছে কস্ট এলিমেন্টস এর নাম দেওয়া আছে, ভ্যারিয়েবল কস্ট অ্যাজ পার অ্যাজ পার্সেন্টেজ অফ সেলস টাকা, এখানে হচ্ছে ভ্যারিয়েবল কস্টের পার্সেন্টেজটা দেওয়া আছে এবং ফিক্সড কস্টের টাকা দেওয়া আছে। তো ডিরেক্ট মেটেরিয়ালের ভ্যারিয়েবল কস্টের পার্সেন্টেজ হচ্ছে 31.50%, ডিরেক্ট লেবার হচ্ছে 28.50%, ফ্যাক্টরি ওভারহেড হচ্ছে 12.50%, মার্কেটিং এক্সপেন্স এবং জেনারেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স হচ্ছে 4% এবং 3.5%। আর ফিক্সড কস্ট দেওয়া আছে ফ্যাক্টরি ওভারহেডের 12,50,000, মার্কেটিং এক্সপেন্স দেওয়া আছে 1 লক্ষ টাকা, জেনারেল এবং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স দেওয়া আছে 3,50,000 টাকা। তাহলে এখানে আমাদের ভ্যারিয়েবল কস্টের পার্সেন্টেজ দেওয়া আছে, ফিক্সড কস্ট দেওয়া আছে। এবার রিকোয়ারমেন্টে আমাদেরকে প্রথমে বলছে ব্রেক ইভেন সেলস বের করতে। তো প্রথমে হচ্ছে আমরা ব্রেক ইভেন সেলস, আর দ্বিতীয় নম্বরে বলেছে দ্য পিভি রেশিও বের করতে। আমরা প্রথমে হচ্ছে ব্রেক ইভেন সেলস এ চলে যাই বের করার সিস্টেম। তাহলে প্রথমে আমরা গিভেন ডেটা লিখলাম হচ্ছে সেলস হচ্ছে 2 কোটি টাকা, যেটা আমাদের অঙ্কে দেওয়া ছিল। এই যে শুরুর দিকেই দেওয়া ছিল 2008 সালের বাজেটেড সেলস রেভিনিউ হচ্ছে 2 কোটি টাকা। তো আমরা সেলস পেয়ে গেলাম। এবার ভিসি রেশিও হচ্ছে আমরা এই যে এখানে যতগুলো পার্সেন্টেজ দেওয়া আছে, ডিরেক্ট লেবার, ডিরেক্ট ম্যাটেরিয়াল, ফ্যাক্টরি ওভারহেড, ম্যাটেরিয়াল এক্সপেন্স, জেনারেল এবং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, এই প্রত্যেকটা যোগ করলাম। যোগ করলে 80% হলো। এটা হচ্ছে আমাদের ভ্যারিয়েবল কস্ট রেশিও। এরপরে হচ্ছে আমরা ফিক্সড কস্ট দেওয়া আছে 12,50,000, 1 লক্ষ টাকা, 3,50,000 টাকা। টোটাল হচ্ছে আমাদের ফিক্সড কস্ট দেওয়া আছে 17 লক্ষ টাকা। এই এতটুকু গিভেন ডেটের ক্যালকুলেশনটা কি আমরা সবাই বুঝতে পেরেছি? একটু রেসপন্স করবেন। জি ভাইয়া। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা রিকোয়ারমেন্ট একে চলে যাচ্ছি, যে ক্যালকুলেশন অফ ব্রেক ইভেন পয়েন্ট। তো ব্রেক ইভেন পয়েন্টের আমাদের সূত্রে প্রথমে আমরা সূত্রের পৃষ্ঠাটা চলে যাই। সূত্রের পৃষ্ঠায় আমরা দেখতে পাচ্ছি যে এখানে সেলস কস্ট পার ইউনিট বা ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট কোনো কিছুই দেওয়া নেই। তাহলে হচ্ছে আমাদের এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে, যে ফিক্সড কস্ট বাই হচ্ছে সিএম রেশিও। সিএম রেশিও বা পিভি রেশিও, এটা হচ্ছে আমাদের অ্যাপ্লাই করতে হবে। এটা অ্যাপ্লাই করতে হবে। সিএম, এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে, যে ফিক্সড কস্ট বাই হচ্ছে সিএম রেশিও অথবা পিভি রেশিও। তো এখানে আমাদের অঙ্কে কিন্তু কোনো পিভি রেশিও দেওয়া নাই, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে পিভি রেশিওটা ক্যালকুলেশন করে বের করা। তো আমাদের অঙ্কে দেখেন দ্বিতীয় নম্বর রিকোয়ারমেন্টেও চেয়েছে পিভি রেশিও বের করতে। তো আমরা একবারে হচ্ছে দ্বিতীয় নম্বর রিকোয়ারমেন্টটাও করে ফেলি। তো দেখেন ক্যালকুলেশন অফ পিভি রেশিও, আমরা এটা লিখে এখানে ফাঁকা রাখবো। প্রথমে কোনো ভ্যালুস বসাবো না, জাস্ট ফিক্সড কস্টের ভ্যালুসটা হচ্ছে আমরা পেয়ে গেলাম 17 লক্ষ টাকা। এবার পিভি রেশিওটা আগে ক্যালকুলেশন করব। তো আমরা জানি পিভি রেশিও বের করার সূত্র হচ্ছে 100% মাইনাস হচ্ছে ভিসি রেশিও, ভ্যারিয়েবল কস্ট রেশিও, যেটা আমাদের সূত্রে দেওয়া ছিল। এই যে সিএম রেশিও বা পিভি রেশিও।
তাহলে এখানে পিভি বা সিএম রেশিও বের করার সূত্র হচ্ছে এটা হচ্ছে 1 - ভিসি রেশিও। তো আমরা তো হচ্ছে অঙ্কে ভিসি রেশিও গিভেন দ্যাটে বের করেছি। এই যে আমরা অঙ্কে গিভেন দ্যাটে বের করেছিলাম ভিসি রেশিও হচ্ছে 80%, তাহলে আমাদের পিভি রেশিও হবে কত? 100% মাইনাস হচ্ছে 80%, তাহলে আসলে হচ্ছে 20%। আমরা পিভি রেশিও বের করাটা কি বুঝতে পেরেছি? একটু রেসপন্স করবেন যে কিভাবে পিভি রেশিও জি বের হলো। ভাইয়া। জি আচ্ছা, এবার যেহেতু পিভি রেশিও আমরা পেয়ে গেলাম, এবার হচ্ছে ব্রেক ইভেন, যে ব্রেক ইভেন পয়েন্টের টাকা বের করা খুবই ইজি। ফেস ভ্যালু, ফিক্সড কস্ট হচ্ছে আমরা লিখে দিলাম 17 লক্ষ টাকা, এবং পিভি রেশিও এইমাত্র ক্যালকুলেশন করে দেখলাম হচ্ছে 20%, তাই 20% দিয়ে ভাগ করলাম, তাহলে আমাদের ব্রেক ইভেন পয়েন্টের টাকা আসলে হচ্ছে 85 লক্ষ টাকা। তাহলে আমরা কি রিকোয়ারমেন্ট 1 এবং রিকোয়ারমেন্ট 2 সবাইকে আমরা বুঝতে পেরেছি? একটু রেসপন্স করবেন, আর বুঝতে না পারলে প্রশ্ন করবেন। জি হ্যাঁ ভাইয়া, ভাইয়া, বুঝতে বুঝতে পারছি। পারছি। আচ্ছা, এবার হচ্ছে তৃতীয় নাম্বার প্রশ্নে করেছে দ্য প্রফিট এট দ্য বাজেটেড সেলস ভলিউম, মানে এবার আমাদেরকে বলছে যে প্রফিট নির্ণয় করতে। তো মানে হচ্ছে আমাদের প্রফিট ক্যালকুলেশন করতে হবে। তো দেখেন, প্রফিটের সূত্র আমরা জানি হচ্ছে সেলস ইনটু পিভি রেশিও মাইনাস হচ্ছে ফিক্সড কস্ট। প্রফিটের অনেকগুলো সূত্রই আমরা জানি, কিন্তু কোনটা ইউজ করব সেটা হচ্ছে আমাদেরকে দেখতে হবে। এখানে ভ্যারিয়েবল কস্ট দেওয়া নাই, কস্টের পার্সেন্টেজ দেওয়া আছে, আমরা হচ্ছে এটা ইউজ করব, পিভি রেশিও মাইনাস হচ্ছে ফিক্সড কস্ট, পিভি ওর সিএম রেশিও, যেটাই বলি না কেন। তো আমাদের সেলস ইনটু পিভি রেশিও মাইনাস হচ্ছে ফিক্সড কস্ট। তো সেলস হচ্ছে আমাদের 2 কোটি টাকা, প্রশ্নে দেওয়া ছিল। পিভি রেশিও হচ্ছে রিকোয়ারমেন্ট বি তে বের করেছি 20%, তাই হচ্ছে 20% দিয়ে গুণ করলাম, এবং ফিক্সড কস্ট হচ্ছে আমাদের গিভেন ডেটে দেওয়া ছিল 17 লক্ষ টাকা, তাই হচ্ছে 17 লক্ষ টাকা বিয়োগ করলাম, বিয়োগ করে হচ্ছে আমরা আমাদের প্রফিটটা পেয়ে গেলাম। তৃতীয় নম্বর রিকোয়ারমেন্টের ক্যালকুলেশন কি আমরা বুঝতে পেরেছি? একটু রেসপন্স করবেন। হ্যাঁ ভাইয়া। আচ্ছা, এবার হচ্ছে তো চতুর্থ নম্বর রিকোয়ারমেন্টে চলে যাবো। চতুর্থ নাম্বার রিকোয়ারমেন্টে বলেছে দ্য প্রফিট ইফ সেলস ড্রপ বাই 3.75%, যদি আমাদের প্রফিটটা ড্রপ করে 3.75% ড্রপ করে, তাহলে আমাদের হচ্ছে প্রফিটটা কত হবে সেটা ক্যালকুলেশন করতে বলছে। তো দেখেন, প্রথমে হচ্ছে আমরা আমাদের নিউ সেলসটা বের করব। আগে ছিল 2 কোটি টাকা, এবং 2 কোটি টাকা থেকে 3.75% বের করে সেটা বিয়োগ করবো, কারণ এটা হচ্ছে ফল করেছে। ফল করলে আমাদের নিউ সেলস হচ্ছে 1,92,50,000 টাকা, এবং এইটার উপরে ডিপেন্ড করে হচ্ছে আমাদের সেলসটা বের করতে হবে। তো প্রফিটটা বের করতে হবে। তো প্রফিটের সূত্র হচ্ছে আমরা জানি সেলস ইনটু পিভি রেশিও মাইনাস হচ্ছে ফিক্সড কস্ট। তো আমাদের নিউ সেলস এসেছে হচ্ছে 1,92,50,000 টাকা, ইন্টু পিভি রেশিও হচ্ছে 20%, মাইনাস হচ্ছে ফিক্সড কস্ট হচ্ছে 17 লক্ষ টাকা। এটা দিয়ে ক্যালকুলেশন করলে হচ্ছে আমাদের প্রফিট বের হয়ে গেল। আমরা কি প্রফিটের ক্যালকুলেশনটা সবাই বুঝতে পেরেছি? একটু রেসপন্স করবেন। হ্যাঁ ভাইয়া, বুঝতে ভাই, পারছি। কোশ্চেন নিউ কি ওই সেলস থ্রি থেকে পয়েন্ট মাইনাস সেভেন ফাইভ করবো। কথা বলা আছে? হ্যাঁ, অঙ্কে দেখেন কি লেখা আছে। অঙ্কে এখানে বলছে রিকোয়ারমেন্ট ডি তে দ্য প্রফিট ইফ সেলস ড্রপ বাই 3.75%, প্রফিটটা নির্ণয় করতে হুম। বলছে যদি সেলস ড্রপ করে হচ্ছে 3.75%। ওই ঠিক কারণে আছে। হচ্ছে আমরা প্রথমে হচ্ছে নিউ সেলসটা বের করলাম, নিউ সেলস বের করে দেন হচ্ছে প্রফিটটা ক্যালকুলেশন করলাম। আমরা কি বুঝতে পেরেছি? হুম। সবাই একটু রেসপন্স করবেন। তাহলে আমি জি আজকে ভাইয়া, আরেকটা বুঝতে পারছি। আচ্ছা,
আচ্ছা, এবার হচ্ছে আমরা এই অঙ্কটা দেখবো। ওভারলুক ইন, আচ্ছা, overlook inn is a small bed and breakfast inn located in Nilgiri, Bandarban. The charge is টাকা 50 টাকা per person for all nights lodging and a full breakfast in the morning. মানে হচ্ছে নীলগিরিতে একটা ইন রয়েছে, যেখানে হচ্ছে আপনার পার পার্সন এক নাইট করে থাকবে, এক রাত থাকবে এবং সকালের ব্রেকফাস্টটা সে পাবে। এই ক্ষেত্রে তাকে পেইড করতে হবে হচ্ছে 50 টাকা। The retired couples who own and manage the inn estimated the variable expense per person is টাকা 20 টাকা। এখানে একজন রিটায়ারমেন্ট, দুইজন অবসরপ্রাপ্ত, দুইজন দম্পতি হচ্ছে এই ইনটা আপনার চালিয়ে থাকে, যেখানে পার পার্সনের কাছ থেকে তারা চার্জ করে 50 টাকা, কিন্তু পার পার্সনের পিছনে তাদের খরচ হয় হচ্ছে 20 টাকা করে। This includes such expense as food, maid service, and utilities. The inn's fixed expense total টাকা 42,000 per year. The inn can accommodate 10 guests each night. এখানে তাহলে আমরা যে জিনিসগুলো বুঝতে পারলাম, যেটা একটা ইনের কথা বলেছে, আবাসিকের কথাই বলেছে, যেখানে হচ্ছে পার পার্সনে কস্টিং তারা রাখে হচ্ছে 50 টাকা করে, যাদের পিছনে ভ্যারিয়েবল কস্ট হয় হচ্ছে 20 টাকা করে পার পার্সন, এবং তাদের ফিক্সড কস্ট হচ্ছে 42,000 টাকা, এবং তাদের ক্যাপাসিটি হচ্ছে 10 জন গেস্ট রাখতে পারবে প্রতি রাতে। আমরা কি প্রশ্নটা সবাই বুঝতে পেরেছি? একটু রেসপন্স করবেন, তারপরে হচ্ছে আমি রিকোয়ারমেন্টে যাব। হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি প্রশ্ন। ভাইয়া আরেকবার একটু বলেন। দেখেন এখানে বলছে কি, ওভারলুক ইন ইজ এ স্মল বেড এন্ড ব্রেকফাস্ট ইন লোকেটেড ইন নীলগিরি, বান্দরবন। বান্দরবনে একটা ওভারলুক ইন নামে একটা হচ্ছে আপনার রেস্টুরেন্ট, আবাসিক রেস্টুরেন্ট আছে, হুম। যেখানে হচ্ছে আপনার তারা হচ্ছে এক নাইট স্টে করা এবং ব্রেকফাস্ট, এই দুইটা জিনিস করতে পারবে। যদি এই দুইটা জিনিসের জন্য তাদেরকে চার্জ করা হবে পার পার্সন 50 টাকা করে। আর এটা হচ্ছে যা অবসরপ্রাপ্ত দুইজন দম্পতি হচ্ছে এটা ম্যানেজ করে থাকে, এবং এটার মালিক হচ্ছে তারা, যেখানে পার পার্সনে তারা চার্জ করে থাকে 50 টাকা, কিন্তু প্রতিটা পার্সনের পিছনে তাদের কস্টিং হয় হচ্ছে 20 টাকা করে। তো 20 টাকা করে কি কিসে 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 কস্টিং হয়? ফুড সার্ভিস, মেড সার্ভিস এবং ইউটিলিটিসে। আর তাদের এই ইনটা চালানোর জন্য ফিক্সড কস্ট হচ্ছে 42,000 টাকা। আর তাদের ইনে 10 জন গেস্ট পার নাইটে থাকতে পারবে। এবার কি বুঝতে পেরেছেন যে জি প্রশ্ন ভাইয়া। করেছি? জি আচ্ছা, ভাইয়া। এবার জি হচ্ছে ভাইয়া। আমাদের নাম্বারে বলেছে contribution margin per unit of service. A unit of service in on nights lodging for on guest. কন্ট্রিবিউশন মার্জিন বের করতে বলছে পার ইউনিট অফ সার্ভিস। তো আমাদের আগে চলে যেতে হবে সূত্রেতে, যে কন্ট্রিবিউশন মার্জিনের কি সূত্র আছে। দেখেন, কন্ট্রিবিউশন মার্জিন এর সূত্র হচ্ছে সেলস মাইনাস হচ্ছে ভ্যারিয়েবল কস্ট। এই সূত্রটা আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। তো আমরা প্রথমে গিভেন দ্যাট দিয়ে যে যে ইনফরমেশন গুলো দেওয়া আছে সেটা আগে লিখি। সার্ভিস রেভিনিউ পার পার্সন, যেটা হচ্ছে আমাদের সেলস প্রাইস পার ইউনিট 50 টাকা, যে যেখানে তারা চার্জ করে থাকে 50 টাকা। এরপরে ভ্যারিয়েবল এক্সপেন্স পার পার্সন হচ্ছে 20 টাকা করে, যেখানে তাদের পেছনে ভ্যারিয়েবল কস্টিং হয় হচ্ছে 20 টাকা করে, এবং ফিক্সড কস্ট হচ্ছে 42,000 টাকা, যে এখানে প্রশ্নে দেওয়া ছিল যে তাদের ইনে ফিক্সড কস্ট হয় হচ্ছে 42,000 টাকা। আমাদের প্রথম রিকোয়ারমেন্ট বের করতে বলছে কন্ট্রিবিউশন মার্জিন। তো কন্ট্রিবিউশন মার্জিনের সূত্র আমরা একটু আগেই দেখে আসলাম, যে কন্ট্রিবিউশন মার্জিন ইকুয়ালস টু হচ্ছে সেলস মাইনাস সেলস মাইনাস কস্ট। কস্ট। তো হচ্ছে আমরা জাস্ট এখানে এই সূত্র অনুযায়ী ক্যালকুলেশন করলেই হয়ে যাবে, যে সিএম পার ইউনিট অফ সার্ভিস হচ্ছে সেলস মাইনাস ভ্যারিয়েবল কস্ট। 50 টাকা মাইনাস হচ্ছে 20 টাকা ইকুয়ালস টু হচ্ছে 30 টাকা।
আমরা কি রিকোয়ারমেন্ট একটা সবাই বুঝতে পেরেছি কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট কিভাবে ক্যালকুলেশন করা হলো? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ ভাইয়া। এবার দ্বিতীয় নাম্বার রিকোয়ারমেন্টে বলেছে কন্ট্রিবিউশন মার্জিন রেশিও। তো কন্ট্রিবিউশন মার্জিন রেশিও বের করতে হবে এখন আমাদের। তো কন্ট্রিবিউশন মার্জিন রেশিওটা কি? সিএম বাই সেলস ইন্টু 100। দেখেন আগে আমরা একটু সূত্রে চলে যাই, যে সূত্রে কি দেওয়া আছে। কন্ট্রিবিউশন মার্জিন রেশিও, এই যে দেখেন, কন্ট্রিবিউশন মার্জিন রেশিও সূত্র হচ্ছে সিএম বাই হচ্ছে সেলস। এটা অ্যাপ্লাই করতে হবে আমাদেরকে। তো আমরা সিএম তো অলরেডি বের করে ফেলছি, যে কন্ট্রিবিউশন মার্জিন হচ্ছে 30 টাকা, আর সেলস এর টাকা হচ্ছে এই যে আমাদের গিভেন ডেটা ছিল 50 টাকা। তো আমরা কি করলাম, 30 টাকাকে 50 টাকা দিয়ে ভাগ করলাম, 100 দিয়ে গুণ করলাম, তাহলে হচ্ছে আমাদের কন্ট্রিবিউশন মার্জিন বের হয়ে গেল। আমরা কি রিকোয়ারমেন্ট বিটা সবাই বুঝতে পেরেছি যে কিভাবে কন্ট্রিবিউশন মার্জিন রেশিও বের করা হলো? হ্যাঁ হ্যাঁ রেসপন্স বুঝতে পারছি। হ্যাঁ ভাইয়া। এবার হচ্ছে দ্বিতীয় নম্বরে বলেছে অ্যানুয়াল ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিটস অফ সার্ভিস এন্ড ইন টাকা অফ সার্ভিস রেভিনিউ। আমাদেরকে ব্রেক ইভেন পয়েন্ট বের করতে বলছে, একবার ইউনিটে বের করতে হবে, একবার হচ্ছে হ্যাঁ টাকাতে বের। তো যেহেতু আমাদের এইখানে আপনার সেলস পার ইউনিটের মান দেওয়া আছে, তারপর হচ্ছে ফিক্সড কস্টের মান দেওয়া আছে, ভ্যারিয়েবল কস্ট পার ইউনিটের মান দেওয়া আছে, দ্যাটস ওয়াই হচ্ছে আমাদের কিন্তু এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে ইউনিট বের করার জন্য, যে ফিক্সড কস্ট বাই হচ্ছে সেলস প্রাইস পার ইউনিট মাইনাস ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট। আর বিইপি টাকার জন্য এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে, যে ফিক্সড কস্ট বাই হচ্ছে সেলস প্রাইস পার ইউনিট মাইনাস ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট ইনটু হচ্ছে সেলস প্রাইস পার ইউনিট। এই দুইটা সূত্র দিয়েই হচ্ছে আমরা ক্যালকুলেশন করতে পারবো। তো দেখেন ফিক্সড কস্ট হচ্ছে আমাদের 42,000 টাকা, যেটা আমাদের অঙ্কে দেওয়া ছিল, এই যে 42,000 টাকা, এবং সেলস প্রাইস হচ্ছে 50 টাকা মাইনাস হচ্ছে 20 টাকা, ক্যালকুলেশন করলে আমরা পেলাম হচ্ছে 1,400 ইউনিটস। তো 1,400 ইউনিটস তাদের ব্রেক ইভেন চলে আসবে। এবার এটার টাকা হবে কি, জাস্ট সেলস প্রাইস পার ইউনিট দিয়ে গুণ করে দিলে হচ্ছে আমরা টাকাটা পেয়ে গেলাম 70,000 টাকা। আমরা কি ব্রেক ইভেন পয়েন্টের ইউনিটস এবং টাকাটা বের করার ক্যালকুলেশনটা সবাই বুঝতে পেরেছি? একটু রেসপন্স করবে। হ্যাঁ ভাইয়া। হ্যাঁ হ্যাঁ ভাইয়া। এবার লাস্ট যেটা বলেছে সেটা হচ্ছে দ্য নাম্বার অফ ইউনিটস অফ সার্ভিস রিকোয়ার্ড আর্ন এ টার্গেট নেট প্রফিট অফ টাকা 60,000 টাকা ফর দ্য ইয়ার ইগনোর ইনকাম ট্যাক্স। আচ্ছা এখানে বলছে কি, যে আমরা যদি 60,000 টাকা ইনকাম করতে চাই, তাহলে আমাদের সেলসটা কত, টার্গেটেড সেলস করতে হবে কত। তো আমরা টার্গেটেড সেলস এর সূত্রে আগে চলে যাব, যে টার্গেটেড সেলস এর সূত্র কি আছে। তো দেখেন টার্গেটেড সেলস এর সূত্র আছে হচ্ছে, ইউনিটের জন্য সূত্র হচ্ছে এইটা, এবং টাকার জন্য সূত্র হচ্ছে এইটা। এই ইনফরমেশন গুলো হচ্ছে আমাদের কাছে আছে, কিন্তু এখানে সিএম রেশিও বা পিভি রেশিও হচ্ছে আমাদের কাছে নাই, তার মানে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো না। তো এটা দিয়ে হচ্ছে আমরা ইউনিট বের করতে পারবো, এটা দিয়ে হচ্ছে আমরা টাকা বের করতে পারবো। তো আমাদের একবারে হচ্ছে সেলস এর টাকাটাই বের করতে বলেছে, তো আমরা কি করব, ফিক্সড কস্টের সঙ্গে ডিজায়ার প্রফিট তারা বলেছে 60,000 টাকা প্রফিট করতে চায়, তাহলে ফিক্সড কস্টের সঙ্গে 60,000 টাকা যোগ করব, যোগ করে সেলস প্রাইস পার ইউনিট থেকে ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট বাদ দিয়ে সেলস প্রাইস পার ইউনিট দিয়ে গুণ করে দিব, তাহলে হচ্ছে আমরা আমাদের টার্গেটেড সেলসটা পেয়ে যাব। তো দেখেন ফিক্সড কস্ট হচ্ছে 42,000 টাকা, যেটা অঙ্কে দেওয়া ছিল, এই যে 42,000 টাকা, এবং বলছে হচ্ছে এখন রিকোয়ারমেন্টে যে আমাদের 60,000 টাকা প্রফিট করতে হবে, নিট প্রফিট করতে হবে। তাই আমরা কি করলাম, 60,000 টাকা যোগ করলাম ফিক্সড কস্টের সঙ্গে, এরপরে মাইনাস করলাম হচ্ছে কত, সেলস প্রাইস পার ইউনিট মাইনাস হচ্ছে ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট। তো 50 টাকা থেকে 20 টাকা মাইনাস করলাম, তাহলে হচ্ছে আমাদের 3,400 ইউনিট বের হয়ে গেল। এত ইউনিট যদি আমরা সেলস করতে পারি, তাহলে হচ্ছে আমাদের 60,000 টাকা প্রফিট হবে। আর এইখানে জাস্ট আমাদের শুধুমাত্র ইউনিটস বের করতে বলছে, দ্য নাম্বার অফ ইউনিটস, দ্যাটস ওয়াই হচ্ছে আমরা শুধুমাত্র ইউনিটস বের করলাম। এখন এইখানে যদি আমাদেরকে টাকাটাও বের করতে বলতো, তাহলে শুধুমাত্র আমরা এখানে গুণ করে দিতাম। গুণ দিতাম। হ্যাঁ হ্যাঁ, গুণ করে জাস্ট এটা আমি আপনাদেরকে করে দিই, সেটা এখানে আপনাদেরকে করতে বলে, তাহলে হচ্ছে জাস্ট এইখানে সেলস প্রাইস পার ইউনিটটাকে গুণ করে দিতে হতো। তো সেলস প্রাইস পার ইউনিট হচ্ছে 50 টাকা
50 টাকা গুণ করলে গুণফলটা আসতে হচ্ছে 1,70,000 টাকা। 1,70,000। 1,70,000। সে আপনাদের আজকের লেকচার, আপনারা কি সবাই এই অঙ্কটা বুঝতে পেরেছেন? রেসপন্স করবেন। হ্যাঁ হ্যাঁ ভাইয়া। হ্যাঁ ভাইয়া, আচ্ছা, ফার্স্ট এর প্রশ্নের মানে ওই পেজটা একটু দিয়েন। ফার্স্টের হ্যাঁ। কোশ্চেন। আচ্ছা, হ্যাঁ। ঠিক আছে। ভাইয়া, একটু দিলে ভালো হতো, এটা স্ক্রিনশট গুলো নিতে পারিনি। আচ্ছা, আপনার স্ক্রিনশট নেওয়া শেষ হলে আমাকে রেসপন্স করবেন। এটার কি নেওয়া শেষ হয়েছে? হ্যাঁ ভাইয়া, হ্যাঁ। নিতে। হ্যাঁ, এটাও হয়েছে। পরেরটা। হ্যাঁ, এটাও হয়েছে। হ্যাঁ, এগুলো নিচ্ছি ভাইয়া। আচ্ছা, তাহলে আজকে হচ্ছে আমি আপনাদের এইচডব্লিউ তৈরি করতে পারি নাই, আর দেখলাম যে এইচডব্লিউর ক্ষেত্রে রেসপন্স খুবই খারাপ। আপনারা একজন দুইজন করে হচ্ছে এইচডব্লিউ করছেন, আবার অনেকের ভাইয়া, আমিও এইচডব্লিউ করছি করছেন কিন্তু কিন্তু হচ্ছে কি জন্য সেভ সাপ্লিমেন্ট করছেন দিতে মনে দেখা নাই। গেল করার আগে আগে। তাহলে আমি কিভাবে চেক করবো? আপনাদেরকে বলছিলাম যে আপনারা এইচডব্লিউ যেগুলো আপনাদেরকে দিব, মনে করেন এই যে আজকে ক্লাস হচ্ছে, নেক্সট ক্লাস হবে হচ্ছে আপনাদের সোমবার দিন। তো সোমবার দিন আপনারা অবশ্যই রবিবারের মধ্যে হচ্ছে আমাকে এইচডব্লিউটা সাবমিট করতে হবে। তাহলে আমি রবিবারের মধ্যে যদি আপনারা সবাই এইচডব্লিউটা সাবমিট করে রাখেন, আমি সোমবার দিন সকাল থেকে আপনাদের ক্লাস নেওয়ার আগ পর্যন্ত এই সময়ের মধ্যে আপনাদেরকে দেখে হচ্ছে আমি রিভিউটা দিয়ে দিব। কিন্তু আপনারা যদি আজকেই করেন সেই ক্ষেত্রে আমার জন্য একটু কষ্ট হয়ে যায়, বুঝছেন? এই কারণে আপনারা চেষ্টা হুম। করবেন যে হচ্ছে আমি যেই এসডব্লিউটা দিব সেটা হচ্ছে যেই দিন আমার ক্লাস থাকবে তার আগের দিনের মধ্যেই সাবমিট করার। ওকে? হ্যাঁ। আচ্ছা, আজকের ভাই, ক্লাসের আমাদের এসডব্লিউ রেকর্ড ক্লাসটাই তো তৈরি ঠিক করি মতো নাই। দেওয়া হয়নি। জি, আমাদের রেকর্ড ক্লাসটাই তো ঠিক মতো দেওয়া হয় না। রেকর্ড ক্লাসটা তো হচ্ছে দেখলাম যে 7 নম্বর ক্লাসটাও যে দিয়ে দিয়েছে ভাইয়া। হ্যাঁ, কিন্তু সাথে সাথে তো দেয়নি, 2-3 দিন পরে দিছে। ও আচ্ছা আচ্ছা, ভাইয়ারে আসলে বলে এটা বলে তো ফোন দিতে দিতে তারপরে তাই দেয় ভাইয়া। আমার কাছে হচ্ছে ইউটিউব চ্যানেলের অ্যাক্সেসটা থাকে না, ওই কারণে আমি আপনাদের এই ক্লাসটা শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে হচ্ছে রেকর্ডেড ক্লাসটা আমি মিলন ভাইকে সেন্ড করে দেই। এখন মিলন ভাইয়ের হয়তো একটু সময়ের প্রবলেমের কারণে একটু লেট হয়। তো আপনারা ওইটা একটু অ্যাডজাস্ট করে নিবেন, আর আপনারা চেষ্টা করবেন যে এই যে এখন ক্লাস শেষ হয়ে গেল আপনারা একটু মিলন ভাইকে নক করে দিবেন তাহলে। ওকে? তাহলে দেখা গেল ভাই একটু আর্লি সেন্ড করে দিবেন। আর আমি দেখি যে ভাইদের কাছ ভাইয়াকে থেকে। ফোন দিতে দিতে আমার ফোনে চার্জ শেষ হয়ে গেছে। জি, এরকম একটা ভাইয়াকে ফোন দিতে দিতে আমার ফোনেই চার্জ নাই, কিন্তু ভাইয়া কোনো রেসপন্সই করে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখি আমি তাহলে কথা বলে ইউটিউব চ্যানেলের অ্যাক্সেসটা নিয়ে নিয়ে নেওয়া যায় কিনা, তাহলে হচ্ছে আমি সঙ্গে সঙ্গে আপলোড করে দিতে পারবো। ওটা আপনারা বলছেন, আমি মাথায় রাখলাম। এটা হচ্ছে আমি চেষ্টা করবো ইউটিউবের অ্যাক্সেসটা নিয়ে নেওয়ার জন্য। তো হচ্ছে আমি কয়েকজনকে একটু জিজ্ঞাসা করি আজকের ক্লাসের কি অবস্থা। আকাশ ভাই কি শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, কোনো আকাশ, সমস্যা নেই। হ্যাঁ ভাই, কোনো সমস্যা নেই। আর ভাই আপনি তো এইচডব্লিউ সাবমিট করছেন না? ভাইয়া করা হয়েছে কিন্তু ওটা পাঠানো হয়নি। আচ্ছা, আপনারা সবাই হচ্ছে গত ক্লাসের এইচডব্লিউটা সাবমিট করে দিবেন। আর গত ক্লাসে যে এইচডব্লিউ ছিল, এইচডব্লিউ অনেক কোনো প্রবলেম ছিল না, এইচডব্লিউ টু তে মেবি হচ্ছে একটু ভ্যালুস এর প্রবলেম ছিল। তো ওই হ্যাঁ ভ্যালুসটা ভাইয়া। আমি কারেকশন কারেকশন করে আজকে হচ্ছে আমি আপনাদের ওইটা দিয়ে দিব আপনাদের গ্রুপেই। আমি হচ্ছে আজকের এবং গত দিনের ওই এইচডব্লিউ টুটা হচ্ছে আমি দিয়ে দিব, ওইগুলো এইচডব্লিউ করে আমাকে সাবমিট করবেন। আর অবশ্যই এইচডব্লিউ ভাইয়া, সাবমিট করবেন আগামী রবিবারের মধ্যে। হ্যাঁ বলেন। ভাইয়া, গত দিনের ওই যে প্রফিট তো 0 হয়েছে। হ্যাঁ, ওইটাই বললাম যে ওইটা হয়তো আমার একটু ভ্যালুস গুলো দিতে প্রবলেম হয়েছে, ওইভাবে খেয়াল করে দেওয়া হয়নি, ওই কারণে প্রফিটটা জিরো চলে আসছে। জিরো চলে আসলে ওই জন্য বাকি আমি বাকি ওটা দিই নাই। আপনার হ্যাঁ। জিরো জিরো চলে আসবে। ওই কারণে আচ্ছা, ঝামেলা। ওইটা ঠিক করে দিন। আমি আপনাদেরকে আবার দিয়ে দিব, গ্রুপেই দিয়ে দিব যে কি কি এইচডব্লিউ থাকবে। আর আজকে এইচডব্লিউটা তৈরি করা হয় না, আপনাদের এই দুইটা ম্যাথ তৈরি করতে করতেই সময় চলে গেছে।
আর আপনাদের এই ক্লাস হচ্ছে কস্ট ভলিউম প্রফিটের আর একটা মাত্র ক্লাস হবে, এর মধ্যেই শেষ হয়ে যাবে। আর এরপরে হচ্ছে আবার আমরা আগামী সপ্তাহ থেকে নেক্সট চ্যাপ্টার শুরু করবো ইনশাআল্লাহ। ওকে, তাহলে আজকে তো কারো কোনো সমস্যা থাকলে আমাকে কোশ্চেন করতে পারেন যদি কোথাও বুঝতে প্রবলেম হয়। আর যদি প্রবলেম না হয় সেই ক্ষেত্রেও রেসপন্স করবেন, তাহলে আমি ক্লাসটা শেষ করে দিব। না ভাইয়া, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, কেউ তাহলে কোশ্চেন করছেন না, তার মানে আমি বুঝে নিলাম যে সবাই বুঝতে পেরেছেন। আমি তাহলে ক্লাসটা শেষ করে দিচ্ছি। ভালো থাকবেন সবাই, থ্যাংক ইউ আপনাদেরকে।